আসসালামু আলাইকুম। শুরু করছি ইলমা বেহরোজের উপন্যাস আমি পদ্মজা। আপনারা যদি এই উপন্যাসের আগের পর্বগুলো না দেখে থাকেন তাহলে এই ভিডিওর এন্ড স্ক্রিনে সম্পূর্ণ প্লেলিস্টটি পেয়ে যাবেন। সেখান থেকে আগের ভিডিওগুলো দেখতে পারেন। চলুন উপন্যাসের পরবর্তী অংশ শুরু করা যাক। শুটিং চলছে আসহাব নামে একজন ব্যারিস্টারের বাড়ির পুকুরঘাট। আসহাব চৌধুরী পরিচালক আনোয়ারের ঘনিষ্ঠ বন্ধু। আসহাব ঢাকায় থাকেন। কয়দিন হলো গ্রামে এসেছেন। বাড়িটি বানিয়েছিলেন বাংলো বাড়ির মতো। আসহাব ও আনোয়ার ছাদে বসে গল্প করছেন। শুটিং শেষ হয় সন্ধ্যার খানিক পর। লিখন ক্লান্ত। সে জ্যাকেট পরে বারান্দায় এসে বসে। চারিদিকে গাছপালা, সুন্দর দৃশ্য। তার সহযোগী চা দিয়ে যায়। সে চায়ে চুমুক দিয়ে অন্যমনস্ক হয়ে ভাবে পদ্মজার কথা। সোমবারে তাদের দল ঢাকায় ফিরবে। তার আগে দেখা হতো যদি। ত্রিধা লিখনের পাশে এসে বসল। লিখন ত্রিধাকে খেয়াল করে বলল, ত্রিধা। ত্রিধা তার মিষ্টি কণ্ঠে বলল, অন্য কাউকে আশা করেছিলে? লিখন হেসে চায়ে চুমুক দিল। বলল, আর কার আশা করব? কেন পদ্মজা? লিখন জোরে হেসে উঠল, যেন ত্রিধা কোনো মজার কথা বলেছে। লিখন বলল, তুমি অপ্রয়োজনীয় কথা বেশি বলো ত্রিধা। পদ্মজা এখানে আসবে কোন দুঃখে? আসতেও পারে। ত্রিধার কণ্ঠে হিংসা। সে পদ্মজা নামের না দেখা মেয়েটিকে খুব হিংসে করে। সব মেয়েরা তাকে হিংসা করে। আর সে করে বিবাহিত এক মেয়েকে, যে মেয়ে তার স্বপ্নের পুরুষের বুকের পুরোটা জুড়ে থাকে। যদি সে পারত লিখনের বুক ছিঁড়ে পদ্মজার নাম মুছে দিত। লিখন নির্বিকার কণ্ঠে বলল, ঘরে যাও ত্রিধা। যাব না। এভাবে চলতে থাকলে আর কখনো তোমার সাথে কাজ করার সুযোগ হলেও করতে পারবো না। ত্রিধার মুখটা লাল হয়ে যায়। রাগে হিংসায় চোখ ফেটে জল বেরিয়ে আসে। সে কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি তো বলছি আমি তোমার বাসার কাজের মেয়ে হতেও রাজি। লিখনের মুখ ফসকে চা বেরিয়ে আসে। সে হাসতে থাকে। ত্রিধা প্রায় সময় এমন অদ্ভুত অদ্ভুত কথা বলে যা একটা সদ্য কিশোরী মেয়েকেই মানায়। তখন পরিচালক আনোয়ার হোসেন সেখানে উপস্থিত হন। লিখনকে এভাবে হাসতে দেখে প্রশ্ন করলেন, কি নিয়ে এত হাসাহাসি হচ্ছে? ত্রিধা দ্রুত চোখের জল মুছল। লিখন হাসি থামিয়ে বলল, তেমন কিছু না, বসুন। না, বসবো না। শোনো লিখন, হাওলাদার বাড়ির মাতব্বরকে তো চেনো? জি, 2 দিন আগে বাড়ির কর্তি মারা যায়। দেখতে গিয়েছিলাম। শুনেছি। মাতব্বর মজিদ হাওলাদার প্রতি বছর বাড়ির ছেলে বউদের নিয়ে শীতে গরিবের শীত বস্ত্র দান করেন। বড় সমাবেশ হয়। বড় উদার মনের মানুষ। সমাবেশ শেষে কয়েকজনকে নিয়ে ভোজন আসর জমান। মজিদ হাওলাদারের ভাই আসহাবের সাথে আমাকে দাওয়াত করে গেছেন। আমি আগামীকাল সেখানে থাকব। এদিকটা তোমাদের রেখে যাচ্ছি। লিখন আনোয়ারকে আশ্বাস দিয়ে বলল, চিন্তা করবেন না। এখানে সবাই বুঝদার। কেউ বিশৃঙ্খলা করবে না। সে আমি জানি। দাওয়াত পেয়ে আমি খুব আনন্দিত। মজিদ হাওলাদারের অনেক নাম শুনেছি। এবার স্বচক্ষে দেখতে পারবো। খুব ভালো লাগছে। জি, তিনি খুব ভালো মনের মানুষ। আমি একবার ছিলাম ওনার বাড়িতে। পরিবারের সবাই খুব ভালো। আনোয়ার হোসেন হাওলাদার বাড়ি সম্পর্কে আরও কিছু কথা বললেন। তারপর চলে যান। ত্রিধা লিখনকে প্রশ্ন করল, তাহলে পদ্মজাও আসবে? আসবে বোধহয়। ত্রিধার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। পদ্মজার নাম উঠলেই তার খারাপ লাগে। তবু সে এই নাম তোলে। সে অভিমানী স্বরে বলল, তুমি যাবে? ভাবছি যাব। আমিও যাব। সেই ভাগ্যবতী মেয়েটাকে দেখতে চাই। লিখন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। বলল, ভাগ্যবতী মেয়ে না, একটা ভাগ্যবান পুরুষকে দেখাবো। কথা শেষ করে লিখন সামনের দিকে পা বাড়ায়। ত্রিধা তখন বলল, সে নিশ্চয়ই আমির হাওলাদার। আপনার শুধু এই একটা মানুষকেই কেন ভাগ্যবান মনে হয়? শেষটুকু রাগে কিরমির করে বলল ত্রিধা। লিখন এগিয়ে যেতে যেতেই বলল, তুমি এসব কোথা থেকে যে জানো? অন্দরমহলে মজিদ ছাড়া কোনো পুরুষ নেই। তাদের মেয়ে পাচারের সময় ঘনিয়ে এসেছে। সবাই শিকারে অথবা কোনো প্রয়োজনীয় কাজে গেছে বোধহয়। মৃদুল নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছে। মগা কোথায় পদ্মজা জানে না। মদন মারা গেছে। এ খবর শুনে পদ্মজা অবাক হয়েছিল। মদনের মাথায় আঘাত ছিল, ব্যান্ডেজ ছিল। এই অবস্থায় সেদিন পাতাল ঘরে যাওয়ার সময় পদ্মজা মদনের মুখ না দেখে মদনকে মাথায় একই জায়গায় আঘাত করেছিল। ফলে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে মারা যায়। পদ্মজার দুঃখ হয় আলোর জন্য। আলোর মা নেই, এখন বাবাও নেই। পদ্মজা এই মুহূর্তে বারান্দায় দাঁড়িয়ে আছে। সে চারপাশ পর্যবেক্ষণ করছে।
অন্দরমহলের বাইরে দাঁড়িয়ে আছে দুজন লোক, যারা পদ্মজাকে পাহারা দেয়। মজিদের ওপর হামলা করার উপযুক্ত সময়। পাতাল ঘরের চাবিও নিতে হবে। পদ্মজা অনুসন্ধানী চোখে চারপাশ দেখতে দেখতে মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। আমির দু হাতে মাথা চেপে ধরে বসে আছে। মাথাটা ভন ভন করছে, রক্ত শুকিয়ে গেছে। সে দেয়ালে হাত রেখে উঠে দাঁড়ায়, এরপর এলোমেলো পায়ে বেরিয়ে আসে। তাকে পাতাল ঘরে যেতে হবে। সে নিচ তলায় নামার জন্য সিঁড়িতে পা রাখে। মজিদের ঘরের পাশেই সিঁড়ি। সিঁড়িতে পায়ের শব্দ পেতেই পদ্মজা সাবধান হয়ে যায়। সে ছুরি হাতে উত পেতে থাকে। আমিনা কখনো উপরে যায় না। লতিফা রিনুকে সে নিজে নিচ তলার একটা ঘরে ঘুমাতে দেখেছে। যে ব্যক্তি নেমে আসছে তার পায়ের শব্দ ধীর গতির। ধীর গতিতে একমাত্র খলিল সিঁড়ি ভেঙে নামে। পদ্মজার অনেক দিনের ইচ্ছে খলিলকে জখম করার। অন্ধকারে কিছুই দেখা যায় না। পায়ের শব্দটা কাছে আসতেই পদ্মজা ছুরি দিয়ে আন্দাজে আঘাত করে। আমির আহ করে উঠল। আক্রমণকারীরা কখনো আমিরের থাবা থেকে বের হতে পারে না। আঘাত পাওয়ার সাথে সাথে আমির পদ্মজাকে না দেখেই পদ্মজা কিছু বুঝে ওঠার পূর্বে আন্দাজে তার এক হাত দিয়ে পদ্মজার মুখ খামছে ধরে দেয়ালে বাড়ি মারল। তাৎক্ষণিক আমিরের নখ দেবে যায় পদ্মজার দুই গালে। রাতের অন্ধকার একজন আরেকজনকে ভুলক্রমে আঘাত করার মাধ্যমে ইশারা দেয়। তারা দুজন দুই পথের পথিক। পদ্মজার মৃত্যু আর্তনাদ শুনে আমিরের রক্ত ছলকে ওঠে। সে দ্রুত তার শার্টের বুকের পকেট থেকে লাইটার বের করে আগুন জ্বালালো। হলুদ আলোয় পদ্মজার মুখখানা ভেসে ওঠে। মাথা দুই হাতে ধরে রেখেছে, ভ্রু যুগল কুঁচকানো। আমির অস্পষ্ট কণ্ঠে উচ্চারণ করল, পদ্মজা। সে পদ্মজাকে ছোঁয়ার জন্য হাত বাড়ায়। তখন পদ্মজা বলল, দূরে সরুন। পদ্মজার কণ্ঠে একটু তেজের আঁচ টের পাওয়া যায়। আমির কথা বাড়ালো না, সোজা লতিফার ঘরের দিকে গেল। লতিফা রিনুকে ডেকে নিয়ে আসে। রিনুর হাতে হারিকেন। লতিফা রিনু পদ্মজাকে উঠতে সাহায্য করে। পদ্মজার মাথা ফুলে গেছে, ভন ভন করছে। পদ্মজা লতিফাকে ধরে সিঁড়ি বেয়ে উপরে উঠার চেষ্টা করে। শেষ ধাপে গিয়ে একবার পেছনে ফিরে তাকালো। হারিকেনের হলুদ আলোয় আমিরের জীর্ণ শীর্ণ মুখটা দেখে পদ্মজার বুকটা হাহাকার করে ওঠে। কোথায় ছুরির আঘাত পেয়েছে কে জানে। পদ্মজা দৃষ্টি ফিরিয়ে নিল। আমির রিনুকে বলল, উপরে যা, লতিফা বুবুকে সাহায্য করিস। রিনু নতজানু হয়ে ভয়ার্ত কণ্ঠে বলল, তোমার ঘাড় দিয়ে রক্ত আইতেছে ভাই। আমির হাসল। সিঁড়ি ভেঙে নামার সময় পা ফসকে যায়। আমির কুজু হতেই পদ্মজার আক্রমণ। এক জায়গায় বারবার আঘাত পেতে হচ্ছে। আমির রিনুকে বলল, ঘাড়টা পচে যাওয়া বাকি, যা উপরে যা। আমির অন্দরমহলের বাইরে পা রেখে ঠান্ডা বাতাসে কেঁপে ওঠে। শীতের প্রকোপ তীব্র। মাথায় ঘাড়ে তীব্র ব্যথা। ঠান্ডা বাতাসে আরো ভয়াবহ যন্ত্রণা হচ্ছে। সবকিছু ছাপিয়ে হৃদয়ের ব্যথাটা দ্বিগুণ আকারে বেড়ে চলেছে। পদ্মজার ঘৃণা ভরা দৃষ্টি আমির আর নিতে পারছে না। প্রথম দিকের মতো শান্ত থাকা যাচ্ছে না। নিয়ন্ত্রণ হারিয়ে সে পঙ্গু হওয়ার পথে। শরীরে রক্ত আর হৃদয়ের যুদ্ধ আমিরের শ্বাস প্রশ্বাসে ব্যাঘাত ঘটাচ্ছে। নিঃশ্বাস নিতে কষ্ট হয়। আমির নিজেকে শক্ত করার চেষ্টা করে। দুই হাতে চুল ঠিক করে অন্দরমহলের পেছন দিকে হেঁটে আসে। ৩-৪টা কুকুর দেখতে পেল। ভাঙ্গা প্রাচীর দিয়ে হয়তো প্রবেশ করেছে। আমির কুকুরগুলোর দিকে এক ধ্যানে তাকিয়ে থাকে। কুকুরগুলোও তাদের নৃশংস চোখ দিয়ে আমিরকে দেখছে। আমির দীর্ঘশ্বাস ছাড়ল। রাতের নিস্তব্ধতায় সেই দীর্ঘ নিঃশ্বাসের শব্দ দুরন্ত বাতাস ভাসিয়ে নিয়ে গেল অনেক দূর পর্যন্ত। বেওয়ারিশ কুকুরগুলো সেই শব্দ শুনে চমকে উঠল, নড়ে চড়ে দূরে সরে গেল। আমির হেসে তাদের বলল, বুকের যন্ত্রণার এক অংশও দীর্ঘশ্বাসের সাথে বের হয়নি। আর এতেই ভয় পেয়ে গেলি তোরা। একটা কুকুর ঘেউ ঘেউ করে উঠল। আমির এগিয়ে যেতে কুকুরগুলো ছুটে পালায়। আমির অপলক চোখে সেদিকে তাকিয়ে রইল, অকারণে হাসল। তারপর গভীর জঙ্গল পেরিয়ে পাতাল ঘরে প্রবেশ করে। রাফেদ আমিরকে দেখে আঁতকে উঠল, বলল, স্যার কিভাবে হলো এসব? আমির চেয়ার টেনে বসে বলল, দ্রুত পরিষ্কার করো। রাফেদ আমিরকে পরিষ্কার করে দিল। আমির শার্ট পাল্টে পাঞ্জাবি পরল। তার আর কোনো কাপড় এখানে নেই, সব অন্দরমহলে নিয়ে গিয়েছিল। সাদা পাঞ্জাবি রয়ে গেছে। পাঞ্জাবিটা পরতে গিয়ে মনে পড়ে পদ্মজার কথা।